26-এর নির্বাচন নিয়ে কি ভাবছে গণমানুষ তাই জানতে আমরা এই মুহূর্তে উত্তরবঙ্গ চষে বেড়াচ্ছি, আর এই মুহূর্তে আমরা রয়েছি উত্তরের প্রবেশদ্বার বগুড়ায়। স্টার নিউজ এখন সবাইকে অসংখ্য ধন্যবাদ। বগুড়ার কথা যদি বলি তাহলে আগেই বলে রেখেছি উত্তরের প্রবেশদ্বার বলা হয় এই বগুড়াকে, এবং বগুড়া জেলায় উপজেলা রয়েছে 12টি আসন রয়েছে, অর্থাৎ সংসদীয় আসন রয়েছে 7টি। এখানে প্রায় যদি বলি 35 লাখের মতো মানুষ বাস করে, যার মধ্যে 29 লাখ ভোটার রয়েছে। একই সাথে বগুড়ায় প্রায় 10 থেকে 12টির মতো নদী রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য নদী বাঙালি নদী, ইছামতি, ইরামতি এবং করতোয়া, এটি উল্লেখযোগ্য নদী। বগুড়ার গণমানুষ আমাদের সামনে রয়েছে এবং একই সাথে এই মুহূর্তে আমার সঙ্গে 26-এর নির্বাচনের সেটে রয়েছে বগুড়ার যারা জনপ্রতিনিধি রয়েছে তারা, অর্থাৎ আমাদের কিছু প্রশ্ন আছে এই জনপ্রতিনিধিদের কাছে, তাদের কাছে, এবং একই সাথে যারা দর্শক শ্রোতা এবং একই সাথে নাগরিক সমাজ রয়েছে তারাও মুখোমুখি হবেন এই যে আমাদের সাথে যারা জনপ্রতিনিধি রয়েছেন তাদের সম্মুখে, এবং তারা আসলে তাদের প্রশ্ন করবেন এবং একই সাথে তারা তাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেবেন। আমরা অনুষ্ঠানকে দুভাগে ভাগ করেছি, আমার কিছু প্রশ্ন থাকবে, এরপরে আমাদের যারা দর্শক তাদের প্রশ্ন নেব। আপনারা দেখছেন 26-এর নির্বাচনের পুরো আয়োজনের সঙ্গে আছে আমি নাইম আবির। শুরুতেই আমরা একটি বগুড়ার যে নির্বাচন এবং পুরো পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন দেখে আসতে চাই। মহাস্থানগড় বাংলাদেশের অন্যতম প্রাচীন পুরাকীর্তি, একসময়ের বাংলার রাজধানী পুণ্ডনগরের প্রাণকেন্দ্র। বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর একটি প্রাচীন ও ঐতিহাসিক স্থাপনা। এর অবস্থানও জেলাটিতে। দেশ তো বটেই, এখানকার দইয়ের সুনাম ছড়িয়েছে ভিন দেশেও। বলছি উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত বগুড়ার কথা। জেলাটিতে সংসদীয় আসন 7টি। সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলা নিয়ে বগুড়া 1 আসন। এখানকার ভোট ব্যাংক বিএনপির। শিবগঞ্জ উপজেলার বগুড়া 2 আসনেও একই অবস্থা। আদমদিঘি ও দুপচাচিয়া মিলিয়ে বগুড়া 3। বগুড়া 4-এ আছে কাহালু ও নন্দীগ্রাম। 5 আসনে শেরপুর ও ধুনট, আর 6 আসন পড়েছে বগুড়া সদরে। এদিকে গাবতলী ও শাহজাহানপুর নিয়ে 7 নম্বর আসন। এখান থেকে নির্বাচনে লড়বেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রাচীন নগরী হওয়া সত্ত্বেও জেলাটি রয়েছে নানা সমস্যা। প্রায় 2 যুগ ধরে বন্ধ বগুড়া বিমানবন্দর। একটি স্টেডিয়াম থাকলেও খেলার আয়োজন হয় না বললেই চলে। এছাড়া বেহাল সড়ক, ড্রেনেজ সমস্যা, সুপেয় পানির অভাব দীর্ঘদিনের। ময়লা গুলো পরে একবারে আবর্জনা হয়ে আছে, একবারে পানি যেতে পারে না, বর্ষাকালে পানি উঠে জায়গা। আমরা চাচ্ছি যে ভালো উন্নতি হোক, কারণ তো বগুড়াতে অনেকদিন থেকে কোনো উন্নতি হয়নি। যানজটের অবস্থা, রাস্তাঘাটের পাশে অবৈধ দোকানপাট, বেকারত্ব, ছেলে পেলে যারা কর্ম করতে পারে, এটাই আমাদের বগুড়া থেকে আমাদের জনগণের দাবি। বগুড়ার অর্থনীতির অন্যতম বড় সম্ভাবনা হালকা প্রকৌশল শিল্প। এছাড়া কৃষি পণ্যের মধ্যে আলু, মরিচ, পেঁয়াজ সহ বিভিন্ন সবজি। এসব রপ্তানি করা গেলে ঘুরে দাঁড়াবে বগুড়ার অর্থনীতি। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ। এরপর যে আমরা আসলে মূল অনুষ্ঠান শুরু করতে চাই, শুরুতে কারা রয়েছেন আমাদের সঙ্গে আজকের প্রতিনিধি হিসেবে, অতিথি হিসেবে, তাদের সঙ্গে পরিচয় করাবো। শুরুতে যদি বলতে চাই, আমার হাতের একেবারে আমার ডানে রয়েছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। আমার বায়ে রয়েছেন জামাতের একজন প্রতিনিধি ডক্টর মুস্তফা ফয়সাল পারভেজ, বগুড়া 4 যে আসন সংসদীয় আসনের প্রার্থী, এবং তিনি সাবেক সভাপতি বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির, ঢাকা মহানগর উত্তর। আমার আরও ডানে রয়েছেন, যদি পরিচয় করে দিতে চাই, হুমায়ুন ইসলাম তুহিন, সাধারণ সম্পাদক সুজন, বগুড়া জেলা। এরপরে যদি বলি আমার একেবারে বাইরে রয়েছেন আরও একজন বিশেষ অতিথি, আমাদের সঙ্গে রয়েছেন রেজাউল হাসান রানু, সভাপতি বগুড়া প্রেস ক্লাব। আসসালামু আলাইকুম সকলকে। এবং আমার একেবারে সর্বডানে রয়েছেন এনসিপির একজন যিনি প্রতিনিধি, তিনি রয়েছেন ইজাজ আল ওয়াসি, সদস্য সমন্বয়কারী এনসিপি বগুড়া জেলা। আসসালামু আলাইকুম। আপনাদের এই 5 জনকে আমাদের 26-এর নির্বাচন অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রথমে আমি আসলে প্রশ্নটি করতে চাই বগুড়া জেলা বিএনপির সভাপতি, আমরা আসলে বগুড়া গত 15 থেকে 16 বছরে যে বৈষম্য শিকার হয়েছে শুধুমাত্র বগুড়া নামটির কারণে, এখানে অসংখ্য সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো সমাধান করা হয়নি। যদি আমি বলি বগুড়া বিমানবন্দরের কথা, যদি বলি রেলপথের কথা, বগুড়া সিটি কর্পোরেশন করা হয়নি। এই যে 16 বছরের বা 17 বছরের যে বৈষম্য, গত 1 বছরে 5 আগস্টের পরে কতখানি কাটলো, আপনারা কতখানি কাটাতে পারলেন, যদি কিছু শুরু করেন। ধন্যবাদ। প্রথমে স্টার নিউজকে যে কথাটি প্রথমে উপস্থাপক বললেন যে বগুড়া নামের কারণেই দীর্ঘ 16টি বছর বগুড়া বঞ্চিত ছিল, অবহেলিত ছিল। সেটি শুধু বগুড়ার নামের কারণে নয়, কারণ এই জেলায় জন্মগ্রহণ করেছেন মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক
বীর মুক্তিযোদ্ধা বীরোত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই জন্মগ্রহণ করার কারণেই, এই বগুড়ায় জন্মগ্রহণ করার কারণেই বগুড়াকে বঞ্চিত রাখা হয়েছে, বগুড়াকে অবহেলিত করে রাখা হয়েছে, বগুড়াকে বৈষম্যের শিকারে পরিণত করা হয়েছে। আরও আশ্চর্য ব্যাপার হলো, সেটি হলো বগুড়ায় আমাদের 16 বছর তো কোনো উন্নয়ন হয়নি, বরং বগুড়ায় যে উন্নয়ন কাজ চলমান ছিল সেগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমি যদি দু একটি উদাহরণ দেই, আমি যখন বগুড়া পৌরসভার নির্বাচিত মেয়র হিসেবে এখানে দায়িত্ব গ্রহণ করি, তারপরে আমি দেখতে পেলাম বগুড়া একটি চলমান প্রজেক্ট ছিল, যেটা হলো নগর স্বাস্থ্যসেবা কেন্দ্র। বগুড়ায় সেটি খুব ভালো চলছিল এবং গরিব যারা হতদরিদ্র মানুষ তারা অল্প টাকা দিয়ে সেখানে চিকিৎসা পেত। তো সেই চলমান প্রজেক্টটিকে বন্ধ করে দিয়ে ফরিদপুরে নিয়ে যাওয়া হয়েছে এবং এখানে যে আপনার যে ভবনগুলো রয়েছিল, ইনস্ট্রুমেন্টসগুলো রয়েছিল, সেগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। তো এই যে অবস্থা, একটি বগুড়া একটা আন্তর্জাতিক মানে স্টেডিয়াম ছিল, আপনারা জানেন। এটি আমাদের বগুড়ার সন্তান আরাফাত রহমান কোকো এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমানের ঐকান্তিক প্রচেষ্টায় বগুড়া একটা আন্তর্জাতিক মানে ক্রিকেট স্টেডিয়াম হয়েছিল। সেটি একটি ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, যেখানে পৃথিবীর অনেক দেশের খেলোয়াড়রা এখানে খেলেছেন এবং বলেছেন যে এশিয়ার মধ্যে একটি ভালো মাঠ, শ্রেষ্ঠ মাঠ এই বগুড়া মাঠটি। সেই আন্তর্জাতিক স্টেডিয়াম মাঠটিতে দীর্ঘ 16 বছরে কোনো খেলা গড়ায়নি, কারণ বগুড়া এটা শহীদ জিয়া রহমানের জেলা, এটাই তারেক রহমানের জেলা, জন্মভূমি। এই কারণেই সেই স্টেডিয়ামটিকে বন্ধ রেখেছিল। এবং আন্তর্জাতিক ভেন্যু, এখন আমরা যেটা জানতে পেরেছি যে আন্তর্জাতিক যে ভেন্যুটি সেটিও বন্ধ হয়ে গেছে। তো এই যে বগুড়ার প্রতি যে বৈষম্য, এই বৈষম্য আমরা মনে করি যে এখনও আমরা বৈষম্যর শিকার হয়েছি। আমি যদি আপনাকে বলি যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার আজকে ক্ষমতায় আছেন, তারা 1 বছরে এমন কিছু দেখাতে পারেনি বগুড়া উন্নয়নের জন্য। আপনি সেটি বিমানবন্দর বলেন, সেটি বগুড়া সিটি কর্পোরেশন বলেন, সেটি রেল যোগাযোগ ক্ষেত্রে বলেন, সেটি স্টেডিয়াম চালুর ব্যাপারে বলেন, সেটি আমার এই যে নগর স্বাস্থ্যকেন্দ্র চালুর ব্যাপারে বলেন, একটা অন্তর্বর্তীকালীন সরকার একটাও দেখাতে পারেননি কিছু। মানে বৈষম্যটা আসলে দূর হয়নি গত এক বৈষম্য বছরেও। দূর হয়নি, বরং বৈষম্যর কারণে যে আন্দোলন হয়েছে, যে ছাত্র জনতা গণ অভ্যুত্থানে রক্ত দিয়েছে, শহীদ হয়েছেন, সেই বৈষম্য এখনও বগুড়া সহ উত্তরাঞ্চলের মানুষের সাথে চলছে। আজকে দেখেন অন্তর্বর্তীকালীন সরকারে যত উপদেষ্টা রয়েছেন, উত্তরাঞ্চলে একজন উপদেষ্টা নেই। এত বড় একটা পরিষদ, সেখানে উত্তরাঞ্চলে একজনের যোগ্যতা নেই যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার মতো যোগ্যতা নেই। তাহলে এই তো বৈষম্য আমরা এখনও শিকার। কাজেই বগুড়া আমরা বলতে পারি উত্তরাঞ্চলের প্রবেশদ্বার। বগুড়া ভৌগোলিক অবস্থানের কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা। বগুড়া আপনার বিজনেস হাব বগুড়া জেলা। বগুড়া আপনার শিল্প শহর বগুড়া, আপনার কৃষির ক্ষেত্রে বগুড়া, আপনার লাইট ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে বলেন, আপনি ফাউন্ডারির ক্ষেত্রে বলেন, বগুড়া সব দিক থেকে এগিয়ে আছে। কিন্তু আমাদের সরকারের সহযোগিতা ছিল না, বিগত দিনে আমরা সহযোগিতা পাই। গত 1 বছরও পাওয়া যায়নি। আমরা 1 বছরও এখন পর্যন্ত পাইনি। কাজে বৈষম্যের শিকারে এখন আমরা পড়েই আছি। এখনো রয়েছেন। আমরা আপনার কাছে আসবো, ধন্যবাদ। জামাতের নেতার কাছে আসতে চাই। ডক্টর পারভেজ, একই রকম প্রশ্ন আপনাকেও যদি করতে চাই যে 16 বছরে না হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে বাসস্থান বা জন্মস্থান বলে এটাকে তুলনামূলকভাবে পিছিয়ে রাখা হয়েছে বা বৈষম্য করা হয়েছে, গত 1 বছরে কেন আপনারা নেতৃত্বস্থানীয় যারা ব্যক্তি রয়েছেন, নেতা রয়েছেন, তারা কেন বিমানবন্দরটা চালু করতে পারলেন না? তারা কেন সিটি কর্পোরেশনের ঘোষণা নিয়ে আসতে পারলেন না? কি মনে হয় আপনাদের ব্যর্থতা আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে যারা আমাদের প্রোগ্রাম শুনছেন এবং শুনবেন, দর্শক মণ্ডলীর সবাইকে দেশ বিদেশে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন। At the same time, I'd like to congratulate Star News Authority on behalf of জামাত ইসলামী এবং আমার কাহারুন দিগমের পক্ষ থেকে ধন্যবাদ জানাই চমৎকার আয়োজনের জন্য। বাদশা ভাই যে কথাটি বলেছেন, আমি স্লাইড আই এম অ্যাগ্রি উইথ হিম। আমি তার সাথে কিছুটা একমত পোষণ করি, বাট অ্যাট দ্য সেম টাইম কিছু বাস্তবতা আছে। বগুড়াতে 2003 সালে যে বিশ্ববিদ্যালয় পাশ হয়েছিল, সেটা সম্প্রতি সেটা কার্যক্রম শুরু হয়েছে বগুড়াতেই। এটা বাট আমার কাছে যদি পার্সোনালি প্রশ্ন করেন,
এটি একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হলে বেশি ভালো হতো। শুধুমাত্র একটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি নয়, একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় বেশি ভালো হতো। এরপরে আপনি যদি বলে বিমানবন্দরের কার্যক্রমটা কিছুটা এগিয়ে ছিল, আবার কিছুটা পিছিয়ে গেছে। সিটি কর্পোরেশনের ক্ষেত্রে আমি গত সপ্তাহে যখন মিনিস্ট্রিতে যাই, তারা আমাকে জানালো যে সম্প্রতি একটা টিম বগুড়া ভিজিট করেছে, অ্যাজ সুন অ্যাজ পসিবল তারা একটা ডিক্লারেশন দেবে, এরকম তারা চিন্তা করছে। বাট আমি মনে করি যে বগুড়া নিয়ে যে বগুড়ার মানুষের যে প্রত্যাশা, এই যে সিটি কর্পোরেশন, বিশ্ববিদ্যালয়, এয়ারপোর্ট, রেল লাইন, এগুলো এটা একদিন দুই দিন নয়, এটা বগুড়া মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা। এবং আমাদের যখন সুযোগ ছিল, আমি মনে করি সেটা যখন আমাদের জোট সরকার ছিল, সম্ভবত আমাদের কিছু সুযোগ ছিল যে আমরা যদি সেই সময় সিটি কর্পোরেশনে পাশ করতে পারতাম আরও বেশি ভালো হতো, আমার কাছে মনে হয় এটা আমাদের জন্য বেটার হতো। দ্বিতীয় যে বিষয়টি, আপনি যদি বগুড়া স্ট্রাকচার ডেভেলপমেন্টে দেখেন, আমরা তো ছোটোবেলা থেকে বড় হয়েছি, বগুড়াকে বাংলাদেশের সেরা 19টা জেলার একটা ছিল বগুড়া। এবং বগুড়া তো বাংলাদেশের এবং বাংলার যে ইতিহাস, তার চেয়ে বগুড়ার ইতিহাস অনেক বেশি পুরনো, অনেক বেশি রিচ, এবং হাজার বছরের বেশি রিচ হলো এই পুণ্ডনগরের ইতিহাস। এবং ভাইজন আপনি বলেছেন যে বগুড়া হলো গেটওয়ে অফ দ্য এই নর্দার্ন এলাকার গেটওয়ে, বাট আমি যখন বগুড়াকে রিপ্রেজেন্ট করি তখন বলি যে বগুড়া ইজ দ্য নর্দার্ন ক্যাপিটাল অফ বাংলাদেশ, উত্তরবঙ্গের একটা রাজধানী। বাট আনফর্চুনেটলি এই বগুড়ার আমাদের সুযোগ আছে, বগুড়া একটা মেগা সিটি করার মতো সুযোগ আছে, বাট আমরা সেটা করতে পারি নাই। এবং গত 16 বছরের নিঃসন্দেহে 16 বছরের আমরা পারসিকিউটেড হয়েছি, নো ডাউট আমরা পারসিকিউটেড হয়েছি, আমাদের সুযোগ ছিল। বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের চিন্তা করতে হবে, বিশেষ করে আমি যখন রেল লাইনের কথা বলি, আমি যখন এয়ারপোর্টের কথা বলি, এখানে এই আলোচনার বাহিরে ভিন্ন আলোচনা আছে, যদি থাকে তাহলে নেগেটিভ। কারণ ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। অনেকে মনে করেন অনেক ব্যক্তির বিজনেস, পার্সোনাল বিজনেস নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য নাকি বগুড়ার রেল লাইন দীর্ঘদিন হচ্ছে না, এই ধরনের আলোচনা আছে। ইটস মে পজিটিভ অর নেগেটিভ, আই এম নট শিওর, বাট অনেক সময় আনঅফিসিয়ালি এই ধরনের ডিসকাশন আছে, আমরা ডিসকাশন শুনি। বাট আমি মনে করি বগুড়ার সাথে আমাদের যেটা জরুরি, যে কোনো দেশের জন্য, আপনি যদি ইফ ইউ লুক দ্য মালয়েশিয়া এবং একটা জাতি যেখানে 3টে বড় নেশন আছে, মালাই, চাইনিজ, সেখানে আছে ইন্ডিয়ানরা আছে, বাট মালয়েশিয়া এগিয়ে গেছে বিকজ অফ ন্যাশনাল ইউনিটি। আপনি বগুড়া যদি চিন্তা করেন, বগুড়ায় আমাদের দরকার ঐক্যবদ্ধতা, এটা যদি থাকে আই বিলিভ বগুড়া উইল প্রোগ্রেস। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আমরা একটু এনসিপির নেতার কাছে একটু আসতে চাই যে একই রকম প্রশ্ন যদি আপনাকে করতে চাই যে দুইজন বড় নেতা তারা বলছিলেন যে এখানে কি ধরনের সমস্যা হয়েছে, এবং একটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ বিষয়, জামাতের যিনি নেতা রয়েছেন তিনি বলছিলেন যে ব্যবসা নষ্ট হয়ে যাবে অনেকের, যার কারণে এখানে রেল স্টেশনটা বা রেল যে যোগাযোগ সেটি আসলে চালু করা যাচ্ছে না। আপনারও কি তাই মনে হয় কিনা? এবং একই সাথে এই যে উত্তরবঙ্গে কোনো বা উত্তরের যে গেটওয়ে সেখান থেকে বা উত্তরবঙ্গে কোনো উপদেষ্টা আসলো না, এটিও কি আপনারা কতখানি কাজ করবার সুযোগ ছিল এই বিষয়গুলো নিয়ে, যেহেতু আপনারা সব থেকে কাছের বলা হয় সরকারের আপনাদেরকে? ধন্যবাদ স্টার নিউজকে। 24-এর মহান নায়ক এক দফার ঘোষক নাহিদ ইসলামের পক্ষ থেকে এখানে উপস্থিত দর্শক এবং যারা টিভি সেটে বসে দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনি যে প্রশ্নটি করলেন যে বগুড়ার যে উন্নয়নগুলো অগ্রগতি হচ্ছে না, বা জেলা বিএনপির সভাপতি যে উন্নয়নগুলোর কথা বলল যে যেগুলোর অগ্রগতি হচ্ছে না, বিগত 15 বছরে ছিল না, আমি এগুলোর বিষয়ে একটু উত্তর দিতে চাই। উনি যেটি বললেন যে তারেক রহমানের ঐকান্তিক প্রচেষ্টায় বগুড়ায় স্টেডিয়াম তৈরি হয়েছে, তারপরে 15 বছরে খেলা আসেনি, কিন্তু আপনারা কিন্তু দেখতে পাবেন যে আমাদের মাননীয় যুব ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নির্দেশনায় ইতিমধ্যে কিন্তু বগুড়া স্টেডিয়ামে আন্তর্জাতিক খেলা শুরু হয়েছে, এবং আফগানিস্তান এবং বাংলাদেশ ম্যাচের মাধ্যমে কিন্তু এই খেলা কিন্তু মাঠে গড়িয়েছে। এরপরে যে বিষয়টি বলবো যে এয়ারপোর্টের বিষয়, এয়ারপোর্ট ইতিমধ্যে কিন্তু কাজ শুরু হয়েছে এবং এয়ারপোর্টের রানওয়ে কিন্তু কমপ্লিট, সেটি কিন্তু দৃশ্যমান। আমরা ফেসবুকে এখন ঢুকলেই দেখতে পাই যে দৃষ্টিনন্দন একটি রানওয়ে তৈরি হয়ে গেছে। আমাদের যেটি রেল লাইনের কথা বলা হচ্ছে, সেই রেল লাইনের জমিগুলো ইতিমধ্যে অধিগ্রহণ হয়ে কাজ, এগুলো প্রসেস অনেক দূর এগিয়ে গেছে। যে কাজগুলো একেবারে স্থবির হয়েছিল তা এখন অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের কথা, যেটি আমার জামায়াতের প্রতিনিধি মোস্তফা ফয়সাল পারভেজ ভাই যেটি বললেন যে এখানে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটি অনেক আগে পাশ হয়েছিল কিন্তু সেটির কার্যক্রমের কোনো অগ্রগতি নেই, সেটিও কিন্তু ইতিমধ্যে চালু হয়েছে। এবং তিনি আরও একটি বিষয় যেটি বলেছেন যে এখানে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, সেই পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের জন্য ইতিমধ্যে কিন্তু আমরা বগুড়া জেলা এনসিপির পক্ষ থেকে কিন্তু দাবি জানিয়েছি যে বগুড়ায় একটি সম্পূর্ণ পূর্ণাঙ্গ একটি বিশ্ববিদ্যালয় আমাদের প্রয়োজন।
আরেকটি কথা যেটি এসেছে যে ব্যবসার মানে বাধা হচ্ছে কিনা, সেই কারণে কি কাজ বাধাগ্রস্ত হচ্ছে কিনা। জি, এরকম একটি কথা কিন্তু ইতিমধ্যে বগুড়া শহরের মধ্যে প্রচলিত আছে এবং ক্রেডিট চুরিরও একটা বিষয় এখানে কিন্তু সামনে চলে আসে যে এই সরকারের সময়ে যদি এই উন্নয়নগুলো সব যদি শেষ করে ফেলা হয় তাহলে ক্রেডিটগুলো তো তারা নিয়ে চলে যাবে, পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তারা তখন কি করবে। তো সেই জায়গা থেকে রাজনৈতিক কিছু বাধা আছে বলে আমরা শুনছি। এবং বাধা এখানে কাদের তরফ থেকে আছে, মানে আপনার কি মনে হয়? আপনি বিভিন্ন রাজনৈতিক মহল থেকে বাধা আছে। আপনারা জানেন যে বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে তারা কিন্তু ওই যে কিছু নির্দিষ্ট যে ব্যবসায়ী সিন্ডিকেট তাদের দ্বারাই কিন্তু পরিচালিত হয়, তারা কিন্তু পেছন থেকে তারাই কিন্তু ঘুরে ফিরে ওই দলগুলোকে কিন্তু পরিচালিত করে। তো তারা তাদের ব্যবসা রক্ষা করার জন্য তারা কিন্তু সবসময় আমাদের এই বর্তমান যে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে যে উন্নয়ন কাজ সেগুলোতে কিন্তু তারা কিন্তু বাধা দিয়ে যাচ্ছেন। এবং ওই যে ব্যবসার যে একটি বিষয়, এখন এই উন্নয়নটা যদি পরবর্তীতে কোনো নির্বাচিত সরকারের সময়ে যদি হয়, সেটি হতে পারে বিএনপি, হতে পারে জামায়াত। আপনি কি উদাহরণ দিতে পারেন যে এমন একটি বিষয় যেটি আটকে রাখা হয়েছে, বা এই বিএনপি বা জামাত, আপনি তো তাদের কথাই বলছেন যে এই দলগুলো থেকেই, যেহেতু এখন আসলে মূলধারার রাজনৈতিক দল বলতে আমরা তাদেরকেই বুঝি, একটু উদাহরণ দিয়ে যদি বলেন যে কোন বিষয়টি নিয়ে আপনি অভিযোগ করছেন। প্রত্যেকটা উন্নয়ন কাজ যেগুলোতে হাত দিয়েছে এই বর্তমান সরকার, সেই কাজগুলোর গতি শ্লথ। এর পেছনে একটি কারণ যেটি শোনা যায় যে যে দলই ক্ষমতায় আসবে সেই দলের ব্যবসায়ীরা পরবর্তীতে এই কাজগুলোর ঠিকাদারি কাজগুলো ব্যবসা করার পাবে, জন্য তারা এই জন্য আসলে তারা নানাভাবে সেই অদৃশ্য হাত দিয়ে এই কাজগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। সেটি হতে পারে বিএনপি, হতে পারে জামাত, তারাও ক্ষমতায় আসতে পারে, তারাও ক্ষমতায় আসতে পারে, সেটি নির্বাচনের পরে আমরা বুঝতে পারবো। সুজনের যিনি সাধারণ সম্পাদক রয়েছেন হুমায়ুন ইসলাম তুহিন, আপনার কাছে আসতে চাই, মানে এই যে রাজনৈতিক দল বিশেষ করে জামাত এবং বিএনপির কথা আমরা শুনলাম খুব কাছাকাছি যে গত 15 বছরে যে কারণেই উন্নয়ন হয়নি বা বৈষম্য করা হয়েছে, আপনি কি তার সাথে একমত, নাকি আপনার অন্য কোনো যদি আইডিয়া আছে বা অন্য কোনো বিষয় যদি একটু বলতে চান? এখানে আমরা 3টে পক্ষের কথা শুনলাম। আপনারা আশা করুন আমার এখানে হাততালি দেওয়ার কোনো লোকও নাই, এখানে পক্ষে বিপক্ষে বললেও নাই, পক্ষেও নাই। আমার কাছে সুজন সবসময় আপনারা দেখেছেন, সুজনকে আমরা নেতৃত্ব দিয়ে গেছি, বিশেষ করে 5 জুলাইয়ের আগ পর্যন্ত আমরা নিরপেক্ষ থাকার চেষ্টা করছি, এখনও থেকে যাব। এটা সত্য যে 17 বছর আমাদের বগুড়াতে কোনো উন্নয়ন হয়নি। দাঁড়ে দাঁড়ে ধর্ণা করে দিয়েছি, প্রতিবাদ করেছি, স্মারকলিপি করেছি নাগরিক সমাজের পক্ষ থেকে, আমাদেরকে বৈষম্যের ভিতরে রাখা হয়েছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে আমরা কি এই রাজনীতির ঘুরপাকের মধ্যে ব্যস্ত থাকবো, নাকি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সারা সুন্দর একটি বগুড়াকে আমরা একটা জায়গায় নিয়ে আসবো এবং সুন্দর একটি বাংলাদেশকে করব। এখন কথা হচ্ছে আমাদের যে অবস্থান রয়েছে, আমাদের সুস্পষ্ট অবস্থান, আমরা তো এই হানাহানি করে আজকে আমরা প্রায় 1500 মানুষকে হারিয়ে ফেলেছি। এই বগুড়া সবার, কোনো দলের নয়, আপনারা নিশ্চিত এই দলের এই আমাদের সন্তানরা এই বগুড়ায় বাস করবে। আজকে আমরা বগুড়া শহরে চলাফেরা করতে পারি না। আমি গত কয়েকদিন আগেও এসপির সঙ্গে বুঝেছি, উনি অসহায়ত্ব প্রকাশ করেছেন। আমরা একটা ফুকার কী বলে একটা ফুটপাথ দখল করে আসছে, সেখানেও চাঁদাবাজি হয়। তারা নিয়েছে, কারা নিয়েছে? এটা সবারই দায়িত্ব। সবাই সারা বগুড়াকে আমরা উন্নয়নে নিতে পারবো না। আজকে একটা 72 কিলোমিটার রেলপথ তৈরি করতে পারিনি আমরা, এটা ব্যর্থতার দায় কার? অবশ্যই রাজনীতিবিদদের আছে। হ্যাঁ, আমি বাচ্চা ভাইয়ের সাথে একমত, ওনার সাথেও একমত, কিছু যে হচ্ছে না তাও না, হচ্ছে। এবং আমরা আমাদের চাওয়া থাকবে সত্যকে সত্য বলা, আর যেটা হয়নি সেটাকে সত্যটাকে স্বীকার করে না এটা হয়নি ভাই, করতে পারেনি, এটা আমরা অস্বীকার করবো না, এটা জিয়াউর রহমানের ঘাঁটি। আমরা ভোটের রাজনীতি অবশ্যই করব, কিন্তু দেশকে নিয়ে, আমার জেলাকে নিয়ে, আমার শহরকে নিয়ে অবশ্যই আমাদের এক রাজনীতি হওয়া উচিত। আমার ধারণা আপনার কথা পরিষ্কার, আপনি ঐক্যবদ্ধ রাজনীতির কথা বলছিলেন, আমরা আরও বিস্তারিত জানবো, আপনার কাছ থেকে আসবো। আমরা একটু প্রেস ক্লাবের সভাপতির কাছে আসতে চাই, রেজাউল হোসেন রানু, আপনি তো নিশ্চয়ই সাংবাদিকতা করেন, প্রেস ক্লাবের সভাপতি, আপনি বিস্তারিত জানেন। আপনার কি মনে হয়, আমি সরাসরি এই প্রশ্নটি আপনাকেও করতে চাই, যেহেতু এনসিপির নেতা একটি অভিযোগ ছিল যে ক্রেডিট নেবার চেষ্টা, অভিযোগের বিষয়গুলো নিয়ে আপনি সাংবাদিক হিসেবে আপনার কাছে এই ধরনের কী তথ্য আছে? আসলে কি বিমানবন্দরের কাজটি বা শহীদ চান্দু স্টেডিয়ামের এই কাজগুলোকে আটকে রাখা হয়েছে কিনা? প্রকৃতপক্ষে এটা আপনি যে দৃষ্টিতে বলছেন এটা প্রকৃতপক্ষে সত্য নয়। বর্তমান অন্তর্বর্তী সরকার চেষ্টা করছে বগুড়ার উন্নয়ন কাজ এগিয়ে নেওয়ার জন্য, কারণ তারা জানে যে 17 বছর ধরে বগুড়ায় বৈষম্যের শিকার হয়েছে, এটা প্রমাণিত সত্য আর কি। তো আমরা ক্রেডিট নেওয়ার জন্যে কাজ বন্ধ আছে এটা বলা যাবে না আর কি, কিন্তু আমরা চাই যে আগামীতে যারা ক্ষমতায় আসবেন, সেটা বিএনপি আসুন বা এনসিপি আসুন বা জামাত ইসলাম আসুন, যেটাই আসুন,
বগুড়াবাসীর আগামী বিগত 17 বছর থেকে তারও আগে থেকে যে ডিপ্রাইভড উন্নয়নের ক্ষেত্রে সেটা তারা ক্ষতিপূরণ সহ পূরণ করে দেবেন আর কি, এটা আমাদের দাবি। আমি এই প্রসঙ্গে কিছু বলতে চাই। 94 সালে তদানীন্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আপনারা জানেন, যমুনা সেতুর উদ্বোধন করেছিলেন। সেই সময়ে যমুনা সেতুর সঙ্গে সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত রেল লাইন অন্তর্ভুক্ত ছিল এই প্রজেক্টটা একসাথে। 96 সালে সরকার পরিবর্তন হওয়ার পরে এটা বন্ধ হয়ে যায়। আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসেন, এই সিরাজগঞ্জ বগুড়া প্রজেক্টটা বন্ধ করে দিয়ে যায়, যার খেসারত অদ্যাবধি আমরা দিয়ে যাচ্ছি। আপনারা একটা কথা মনে রাখবেন যে বগুড়ার উন্নয়ন মানে শুধু বগুড়ার উন্নয়ন নয়, বগুড়ার যদি কোনো উন্নয়ন করেন সেটা অন্তত পক্ষে উত্তরবঙ্গের 7টা থেকে 8টা জেলার মানুষ উপকৃত হবে, সব সময় এটা মনে রাখবেন। আপনারা জানেন যে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই উত্তরবঙ্গের শিল্পায়নের জন্যে সর্বপ্রথম এখানে ভারী শিল্প কারখানা স্থাপন করেছিলেন, কিন্তু সেটা এখন পর্যন্ত আমরা তার সুফল ভোগ করতে পারি নাই। তা আমরা মনে করি যে বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান, যার নির্বাচনী প্রতিশ্রুতি একটা দিয়েছেন যে তারা সরকার গঠন করলে সর্বপ্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে যে 1 কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। এই আলোকে বগুড়ায় যে উন্নয়ন বঞ্চনা হয়েছে, অর্থাৎ গোয়াইলোডে আমরা জানি যে অর্থনৈতিক অঞ্চল গঠন করার একটা প্রক্রিয়া ছিল, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। ওই মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে যে ভারী শিল্প কারখানা সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। আমি একটু বলতে চাই, দ্বিতীয় বিসিক শিল্পনগরী এখানে স্থাপন করার কথা হয়েছিল, সবগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এবং রিসেন্টলি আপনারা হচ্ছে যে শিবগঞ্জে কৃষি শিল্পনগরী স্থাপন করার একটা প্রকল্প স্থাপন করা, সেগুলো সবগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। এগুলো আমরা চাই বিএনপি সরকার যদি গঠন করে, তারা যেন এখানকার এই জনমানুষের কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করার জন্য এখানের জন্য এই শিল্পাঞ্চলগুলো জন্য করে। আপনার কথা পরিষ্কার। আমি একটু জনাব বাদশা আপনার কাছে সৃষ্টি আসতে করা চাই। হয়। আপনি বিএনপির জেলা সভাপতি, এনসিপির তরফ থেকে যে ধরনের একটা অভিযোগের বিষয় আমরা শুনলাম যে ক্রেডিট নেওয়া এবং বিভিন্ন রকমের যে কাজ আটকে রাখার বিষয়, যদিও আমরা দেখলাম যে বিমানবন্দর কিন্তু ঘোষণা হয়েছিল, বিমান বাহিনীর চিফ এসেছিলেন এখানে, এসে তিনি বলেছিলেন যে 1 থেকে 1.5 বছরের মধ্যে এটি চালু করা সম্ভব। এরপর রানওয়ের কাজ হয়ে গেছে, পরবর্তীতে অভ্যন্তরীণ যে বিমানবন্দর হবার জন্য যে রানওয়ে সম্প্রসারণ, জমি অধিগ্রহণ, এই জটিলতা এখন এটি আটকে রয়েছে। আমি সেই অনুষ্ঠানটি কাভারও করেছিলাম, আমার যতটুকু মনে পড়ে। সুতরাং এই যে বিষয়গুলোকে আপনি কি বলবেন? এরপর আমি একই প্রশ্ন জামাতের নেতার কাছে করব, কারণ যেহেতু এই মুহূর্তে সব থেকে বেশি প্রথম সারি যদি দল, তাহলে বলি আপনারাই। সুতরাং এই দায়ভার আপনাদের উপরে বর্তায়, আপনি এই অভিযোগের কি জবাব দিবেন? আসলে বিমানবন্দরের যে কাজ, পুরাতন যে কাজটা বিএনপি সরকারের সময় হয়েছে, সেইটা এখন বিমান বাহিনী ব্যবহার করার জন্য শুধু সংস্কার করেছে। আপনার ডোমেস্টিকের জন্য কোনো কাজ শুরু করেনি, এখন পর্যন্ত শুরু হয়নি। আমি কাহালু নন্দীগ্রাম এলাকার যিনি এখন মেয়র, সংসদ সদস্য প্রার্থী এবং সাবেক মেয়র ছিলেন মোশাররফ সাহেব, তাকে আমি একদিন বিমানবন্দর পাঠিয়েছিলাম যে তুমি যে এই খোঁজটা নাও, এবং আমি ইঞ্জিনিয়ার সাহেবের সাথে কথা বলেছি, ফাইল স্টপ হয়ে আছে, কোনো অগ্রগতি নাই। এবং মোশাররফ সাহেব নিজেও যে ওটাই তদারকি করেছেন আমার জানা মতো আমি পাঠিয়েছিলাম। সেটাকে আপনারাই আটকে রেখেছেন কিনা সেটি আটকে, উনি যেটা বললেন এটা অবান্তর কথা। কারণ সরকারের যদি সদিচ্ছা থাকে কারো আটকানোর ক্ষমতা আছে। আমি যদি কাজ করতে চাই, আটকাবে কে? এটি একটি, আমরা মনে করি যে উত্তরাঞ্চলে আসলে আমরা এখনও মানুষ ঐক্যবদ্ধ হতে পারছি না। আমরা যে এখনও বৈষম্যর শিকার, এখনও আমরা একটা উপদেষ্টা পাইলাম না। কে কথা বলবে এই উপদেষ্টাদের সাথে? ওইখানে যে উপদেষ্টা পরিষদ যে সভা হচ্ছে, উত্তরাঞ্চলের পক্ষ থেকে কে কথা বলবে? উত্তরাঞ্চলে একটা লোক নাই, বলার মতো লোক নাই। কাজে আমাদের লোক রাখতে হবে, থাকতে হবে, কথা বলতে হবে। আমাদের তো সেই সুযোগটাই নাই। আর আপনি এখানে আমরা যেটা বলতে চাই যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জেলা, তারেক রহমানের জেলা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জেলা এবং বিএনপির ঘাঁটি, ধানের ঘাঁটি, তো অস্বীকার করার উপায় নেই। কিন্তু আজকে আমাদের মধ্যে ইউনিটি থাকতে হবে। যে সরকারি ক্ষমতায় আসুক, আমাদের এই বগুড়ার
আমরা যে দীর্ঘ 16-18 বছর বঞ্চিত ছিলাম, আমরা যে সেই কাজগুলো আমাদের করতে হবে। সেই জন্য আমাদের সব দলের ঐক্যবদ্ধ হতে হবে, সব মতের লোককে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে এই দাবিটা তুলতে হবে। আমরা বগুড়াকে বিভাগ চাই। কেন বগুড়া বিভাগ হবে না? বগুড়াকে বিভাগ করতে হবে, বগুড়াকে সিটি বসন করতে হবে। বগুড়া বিমানবন্দর, বগুড়া হলো এখানে শিল্পের শহর, বগুড়া হলো আপনার ইকোনমিক জোন, বগুড়া বিজনেস হাব। সেখানে বিমানবন্দর হবে না, এটা আমরা বিশ্বাস করতে পারি না। এটা করতে হবে এবং এইটি জাতীয় অর্থনীতিতে এটা তো একটা বিরাট ভূমিকা রাখবে এই শিল্প। এবং আপনারা জানেন বিএনপি যখন 2001-06 ক্ষমতায় ছিলেন, তখন এই শিল্প শহর পুরোনায় গড়ে তোলার লক্ষ্যেই কিন্তু আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বগুড়া গ্যাস নিয়ে এসেছিলেন। সেই গ্যাস বগুড়া মানুষ পাচ্ছে না, এখন গ্যাস বন্ধ করে দেওয়া হয়েছে। কাজেই আজকে বগুড়াকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা হয়েছে। আমরা আশা করছি যে আগামীতে জনগণ যদি বিএনপিকে নির্বাচিত করে, জনগণ যদি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে এবং আমাদের বগুড়ার সন্তান ইনশাআল্লাহ তারেক রহমানই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে এবং তিনি বগুড়ার মানুষের উন্নয়নে কাজ করবেন, আমরা এটা বিশ্বাস করি। জামাত ইসলামও কি বগুড়ার উন্নয়নে বাধা দিচ্ছে? মানে অভিযোগ যতটুকু আমরা পেলাম, গত 1 বছর ধরে যে বাস্তবতা শুরু হয়েছে, এখানে নিঃসন্দেহে গভর্নমেন্টে যারা আছেন তাদের কাছে একটা রিয়ালাইজেশন আছে যে বগুড়া কিভাবে পারসিকিউটেড হয়েছে, বগুড়া কিভাবে তার অধিকার থেকে বঞ্চিত হয়েছে, এই বাস্তবতা সবাই জানে। তো যার কারণে কিন্তু কিছু মেগা প্রজেক্ট আপনারা অনেকে জানেন, পাবনা বগুড়া অবকাঠামো, গ্রামের অবকাঠামোর একটা বড় প্রজেক্ট 3000 কোটি প্রজেক্ট আছে। এরপর 16-17 হাজার কোটি একটা বড় একটা প্রজেক্ট অন্য একটা রিজনে যাওয়ার কথা ছিল, সেটা বগুড়াকে দেওয়া নিয়ে একটা আলোচনা চলছে। আমি মনে করি না যে গভর্নমেন্টের আমাদের এই অঞ্চলের কোনো উপদেষ্টা নাই, মন্ত্রী নাই, এটা সত্য কথা। থাকলে আমাদের ভালো হতো, বাট না থাকার কারণে যে প্রকৃত অর্থে আমরা বঞ্চিত হতে বিষয়টা এরকম আমি মনে করি না, যথাযথ মনে করি, শতভাগ মনে করি না। বাট কিছুটা তো বাস্তবতা থাকবেই। আমাদের এনসিপির প্রতিনিধি যিনি বলেছেন, আরও অনেকে আলোচনা করেছেন, আমাদের রেল লাইন এবং এয়ারপোর্টের যে আলোচনা শুরু হয়েছে, এটা কিন্তু আলোচনা রেলই মিনিস্ট্রিতে আলোচনা শুরু হয়েছিল কীভাবে 2টা প্রজেক্টকে দ্রুত গতিতে বাস্তবায়ন করা যায়। আমি নিজে মিনিস্ট্রিতে কথা বলেছি, বাট সবাই বলেছে একটা বিষয় যে অফিসিয়ালি কেউ কোনো কথা বলে না, আনঅফিসিয়ালি বলে যে একটা অদৃশ্য শক্তির কারণে আমরা সেটা করতে পারছি না। বাট আই ডোন্ট নো সে অদৃশ্য শক্তিটা কী, আই ডোন্ট নো সে অদৃশ্য শক্তি কী, এটা আমরা সবাই বলতে পারবো। বাট বাদশা ভাই যে কথা লাস্ট বলেছেন যে বগুড়াতে আমরা যেই আসি না কেন, যে দলের ক্ষমতা আসি না কেন, আমরা এক ভয়েস নিয়ে যদি কথা বলতে পারি, লেটস টুগেদার টক ফর বগুড়া, আমরা একসাথে যদি বগুড়ার জন্য কথা বলতে পারি, বগুড়া ডেভেলপমেন্টের জন্য কথা বলতে পারি একসাথে, সে যে ক্ষমতা আসে না হোক, তাহলে বগুড়া উন্নয়ন অবশ্যই সম্ভব। বাট আমি মনে করি যদি বগুড়াকে আমরা ডেভেলপ করতে চাই, আমাদের বগুড়ার সকল রাজনৈতিক দল এক ভয়েসে আমাদের কথা বলা দরকার। 5 আগস্টের পরবর্তী সময় যারা যে রাজনৈতিক চর্চা করছে, এনসিপি বগুড়ার জন্য গত 1 বছরে কি করেছে, এই এবং একই সাথে যদি বলেন যে এই দুটি বড় দল তাদের সাথে যে সামনে আপনাদের নির্বাচন, আপনারা সম্প্রতি নিবন্ধনও পেয়েছেন, আপনাদের পরিকল্পনা কি? বিএনপি বড় দল যেটি আপনি বললেন, বিএনপি বড় দল ছিল 2001 সালের নির্বাচন পর্যন্ত। তারপরে বিএনপি বড় দল আছে কি না এটা আসলে প্রমাণের বিষয়। তারপরে তারা কোনো নির্বাচনে তেমন কোনো সাফল্য দেখাতে পারেনি যাতে আমরা নিশ্চিত হতে পারি যে তারা বড় দল। অনেকে হয়তো বলে থাকেন যে আমাদের অনেক বড় বহর, অনেক লোক মাঠে আছে, এনসিপির কোনো লোক নেই। এনসিপির লোক আছে ঘরে, এনসিপির লোক মাঠে নাই। এনসিপির লোক ঘরে, এনসিপির ভোটার ঘরে। আপনারা জানেন যে আব্রাহার বিশাল হস্তি বাহিনী সুসজ্জিত ছিল, কিন্তু আবাবিল পাখির কঙ্করে কিন্তু তারা কিন্তু পরাজিত হয়ে গেছে। তো একটি দল ছিল 5ই আগস্টের পূর্বে, তারাও কিন্তু তাদেরকে প্রকাণ্ড দল বলে দাবি করত, তারাও কিন্তু শেষ পর্যন্ত পরাজিত হয়ে গেছে। এখানে আমি অবশ্যই কোয়ালিটির বিষয়টি উল্লেখ করব। আমাদের এনসিপির যারা শীর্ষ নেতৃবৃন্দ আছে, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েট এবং তারা অবশ্যই উচ্চশিক্ষিত, কিন্তু পক্ষান্তরে অন্যান্য যে দলগুলো তাদের ক্ষেত্রে কিন্তু সেটি দেখা যায় না। এবং তাদের যে প্রার্থী মনোনয়ন, সেই প্রার্থী মনোনয়নের ক্ষেত্রেও কিন্তু দেখা যায় অনেকে কিন্তু বিএ ফেল, অনেকে ইন্টার ফেল, অনেকে ম্যাট্রিক ফেল, এইরকম অনেক প্রার্থী কিন্তু দেখা যায়। এরকম মানে 24-এর যে নতুন 2.0 বাংলাদেশ যে আমাদের সূচিত হয়েছে, সেখানে কিন্তু শিক্ষা এবং সচেতনতাকে মানুষ কিন্তু সর্বাগ্রে কিন্তু এখানে গুরুত্ব দিবে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এটা আসলে ব্যালটের মাধ্যমেই নির্ধারণ হবে, নির্বাচনের পরে বোঝা যাবে যে আসলে কারা বড় দল। আপনার পক্ষের যুক্তিটা কি? আমি এরপরে বাদশা ভাইয়ের কাছে আসবো যে উনি কি বলেন, কেন বিএনপি বড় দল নয়?
বিএনপি 2001 সালে বড় দল ছিল, আমি সেটি স্বীকার করেছি, কিন্তু পরবর্তীতে 2008 সালের যে নির্বাচন, সেই নির্বাচনে তাদের ভরাডুবি এবং এই যে 15 বছর যাবৎ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তারা পুরো মাঠ কিন্তু খেলে গেছে, একদম কিন্তু দাপটের সাথে খেলে গেছে, কিন্তু শেষ পর্যন্ত গোলটা কিন্তু তারা দিতে পারেনি। তো এই জায়গা থেকে আমি মনে করি যে বিএনপি যদি আসলে বড় দল হতো তাহলে কিন্তু শেষ পর্যন্ত তারা গোলটা স্কোর করতে পারতো। যারা বাচ্চার কাছে আসতে চাই যে বিএনপি বড় দল নয় বলে যে এনসিপির তরফ থেকে অভিযোগটি এলো এবং তাদের থেকে বলা হলো যে 2001 সালে বিএনপি বড় দল ছিল, 8-এর নির্বাচনে ভরাডুবি পরবর্তী সময়গুলো নিয়ে কথা বলছিলেন। এই বিষয়ে আপনি কি বলছেন? আচ্ছা, ধন্যবাদ। বিএনপি বড় দল কি ছোট দল, এটা আগামী 26 যে নির্বাচন হবে সেটি প্রমাণিত হবে। কারণ বিএনপি সবসময় নির্বাচন চায়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু দল নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে ব্যাহত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করছে। কাজে বিএনপি যদি বড় দলই না হতো, বিএনপির যদি জনসমর্থন না হতো, বিএনপি কিন্তু নির্বাচন চাইতো না। বিএনপি কিন্তু সবসময়, বিএনপি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পরই বলছে আমাদের নির্বাচন দিন। এখন থেকে এখন পর্যন্ত বিএনপি নির্বাচনের মাঠে রয়েছে। আর একটা জিনিস উনি বলেছেন, শিক্ষিত অশিক্ষিততার কথা বলেছেন। তো এইটি বাংলাদেশের গণতান্ত্রিক যে মূল্যবোধ সেটাকে উনি এতবারে মানে হেয় করেছেন যে উনি ডক্টরেট ডিগ্রি করে আসছেন কিনা আমি জানি না, কোথাকার ডক্টরেট আমি জানি না, কিন্তু আমাদের জানা মতে ডক্টর কামাল হোসেন বাংলাদেশের একজন শ্রেষ্ঠ মানে আমার মনে হয় যে লার্নেড ম্যান। উনি যখন নির্বাচন করেন তখন ওনার জামানত বাজেয়াপ্ত হয়ে যায়, নির্বাচনে জামানত থাকে না। কাজী ডক্টর দিয়ে ধুয়ে পানি খেলে তো চলবে না, জনগণের কাতারে আসতে হবে, জনগণের মাঝে থাকতে হবে, জনগণের কল্যাণে কাজ করতে হবে এবং জনগণকে নিয়েই চলতে হবে। আপনারা ডক্টরেট ডিগ্রি করছেন, বিশ্ববিদ্যালয়ে করছেন, তাহলে জনগণের মাঝে আসা তো লাভ নাই, আপনাদের ওই বিশ্ববিদ্যালয়ে থাকতে হবে। বিভিন্ন কথা আসতেই পারে, কিন্তু আমরা সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা বলতে চাই যে বিএনপি এদেশের মানুষের জন্য সবসময় রাজনীতি করেছে। বিএনপি দীর্ঘ 16 বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করেছে। বিএনপি কিন্তু আপনার হাসিনা ক্ষমতায় আসার পর থেকে, ভোটের কারচুপি করার পর থেকে বিএনপি কিন্তু রাজপথে ছিল এবং আগস্ট বিপ্লব পর্যন্ত রাজপথে ছিল। অনেককে কিন্তু দেখা যায়নি। ধন্যবাদ। আমরা এবার একটু দর্শকদের কাছে আসতে চাই, যেহেতু এত চমৎকার আলোচনা চলছিল, আসলে আমি ভুলেও গিয়েছিলাম যে প্রশ্ন দেওয়া দরকার। আমাদের সহকর্মী যারা রয়েছেন তারা একটু মাইক্রোফোন নিয়ে যাবেন, প্রথমে হাত তুলবেন, আমাদের সহকর্মী সেখানে যাবেন এবং আপনারা প্রশ্ন করবেন, নাম বলবেন এবং কাকে প্রশ্নটি করতে চান। আমার প্রশ্নটা হলো, তিনবার বিএনপি ক্ষমতায় ছিল, সেই সময়ে বগুড়ার অনেক কাজ করার সুযোগ ছিল, বিশেষ করে উইমেন্স ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় এখানে স্থাপন হওয়ার কথা ছিল, সেই বিশ্ববিদ্যালয় কাটে নিয়ে যাওয়া হয়েছে সিলেটে। এরকম আরও অনেক কাজই বগুড়াতে করা সম্ভব ছিল, বিশেষ করে বগুড়া মহানগরী। এইবারের কথাগুলো কি প্রতিশ্রুতি থাকবে না আসলে বাস্তবায়ন হওয়ার, যদি বিএনপি ক্ষমতায় আসে? যে এটি বিএনপি জেলা সভাপতির কাছে আপনার প্রশ্ন, তাই তো? ধন্যবাদ। এরপরে আমরা একেবারে 2-3টি প্রশ্ন নিব। বিএনপি এবং জামাতের যে প্রতিনিধি দুইজনকেই প্রশ্ন করতে চাই। এখানে বস্তুগত অনেক উন্নয়নের কথা হইলো, ব্রিজ, কালভার্ট, রেল লাইন, কিন্তু আজকে এখানে আমাদের যে সবার আকাঙ্ক্ষা ঐক্যবদ্ধ রাজনীতি, এখান থেকে আমি বিএনপি জামাতের কাছে একটা প্রশ্ন করতে চাই। 5 আগস্টের পরে এই খুনিরা পলায়ন করার পরেও আমাদের রাজপথের বিপ্লবী সহযোদ্ধা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, উপজেলা আহ্বায়ক মিজান ভাইকে খুন করা হলো, বিএনপির কর্মী রাশেদকে খুন করা হলো, অসংখ্য মানুষ প্রতিনিয়ত খুন করা হচ্ছে। আজকে আপনারা বড় দল, আমরা মেনে নিলাম, আপনাদেরকে সম্মান রাখতে চাই। আজকে এখানে কথা বলে প্রমাণ হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হচ্ছে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, কিন্তু আপনারা বড় দল এই খুন খারাপি, এই মাদক, এই ছুরি সন্ত্রাসে কতটা ভূমিকা রাখলেন? আমরা আপনাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই, আমরা মানুষের জন্য কাজ করতে চাই, আমরা বস্তুগতর চেয়ে মানব কল্যাণে কাজ করতে চাই। শেষ প্রশ্ন এই সেশনের জন্য আরেকজনকে আমরা সুযোগ দিব। এখানে আমি সকলেরই কথা শুনলাম, এনসিপির এক নেতার কথা শুনলাম, উনি গর্ব করে বললেন ওনারা সব মাস্টার্স ডিগ্রি মানে ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র। উনি জানেন না যে বিএনপির নিচে থেকে শুরু করে
হাজার হাজার মাস্টার পাশ করা ছেলে পেলে আছে। যে আপনি প্রশ্নটি করুন, সেই উত্তর তো বাচ্চা ভাই দিয়েছেন। আচ্ছা শোনেন, আর কোন এক অদৃশ্য দাঁড়ান, কোন এক অদৃশ্য হাত তাকে টেনে ধরছে। তো সরকারি দলের সাথে, সরকারের সাথে যাদের এত লিয়াজো, এত আর কি তার সম্পর্ক, তারা কেন সেই অদৃশ্য শক্তি ভেঙে নতুন করে আবার সব কিছু শুরু করতে পারছে না? জি ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় প্রশ্ন আমরা পেয়ে গেছি, এরপরে আবারও আমরা ফিরবো। আমরা এই প্রশ্নগুলোর উত্তর একটু দিতে চাই, এনসিপি নেতাকে দিয়ে শুরু করতে চাই। আপনাদের সাথে সরকারের ভালো সম্পর্ক, সেটি বলা হচ্ছে, তাহলে কেন এত বড় শক্তি, কেন যে আপনারা সেই শক্তি ভাঙতে পারছেন না? সরকারের সাথে যাদের ভালো সম্পর্ক তারা তো গেছে জুলাই সনদ স্বাক্ষর করতে, আমরা তো যাইনি জুলাই সনদ স্বাক্ষর করতে। তো এই মুখে মুখে বলা কথার আসলে কোনো ভিত্তি নাই। এই অদৃশ্য হাত কোথায় আছে সেটা মানুষ জানে, আর সরকারের কাছের লোক কারা সেটাও মানুষ জানে। ধন্যবাদ। আমরা এবার একটু বিএনপির জেলা সভাপতির কাছে আসতে চাই। অপরাধ এবং খুনের বিষয়ে কথা এখানে এসেছে, কয়েকজনের কথাও বলেছেন কারা কারা খুন হয়েছেন। আমরা এই প্রশ্নটি আমারও ছিল যে এই যে এই মুহূর্তে 5 আগস্টের পরে বগুড়ার যে আইন শৃঙ্খলা অবস্থা, একেবারে নাজুক পরিস্থিতি, মানে বিএনপি বড় দল হিসেবে বারবার বলছি, যদিও এনসিপির নেতার আপত্তি রয়েছে, তারপরেও আপনারা কি করছেন? এই যে প্রশাসনকে কতখানি সহযোগিতা করছেন? ধন্যবাদ। উনি আইন শৃঙ্খলা মিটিংয়ে যায় কিনা জানি না, ওনাদের প্রতিনিধি অবশ্যই যায়, জামাতের প্রতিনিধিরা যায়। আমরা কিন্তু প্রত্যেকটা আইন শৃঙ্খলা মিটিংয়েই এই ব্যাপারে কঠোরভাবে আমরা প্রশাসনকে জবাবদিহির আওতায় নিয়ে আসছি। যে বগুড়ায় যে আইন শৃঙ্খলার চরম অবনতি আমরা লক্ষ্য করছি। বগুড়ায় যে রাজনৈতিক আপনার যে অস্থিরতা ছিল সেটা কিন্তু এখন নেই। আমাদের রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ আসছে, আমরা একসাথে বসছি, মিটিং করছি, কিন্তু সন্ত্রাসীরা কিন্তু বসে নাই। সন্ত্রাসীরা সন্ত্রাসের কাজ করছে। আমরা প্রশাসনকে সবসময় আমরা তাগিদ দিচ্ছি, প্রশাসনকে আমরা আজকেও বলেছি কেন এত খুন খারাপি হচ্ছে। তো আমরা মনে করি যে আমাদের সে এনসিপির এখন সরকারের একটা পার্ট, সবাই বলছে, আমরা না সবাই বলছে, তো সরকারের যেহেতু পার্ট এনসিপি, এই ব্যাপারটা তাদেরই জোরালো ভূমিকা রাখা উচিত। আমি আর একটু যুক্ত করতে চাই এই প্রশ্নটির সাথে, সেটি হচ্ছে যে ওই যিনি প্রশ্ন করেছিলেন তিনি চাঁদাবাজির কথাও বলছিলেন। আমরা তো কয়েকদিন ধরে এখানে কাজ করছি, বিএনপির ব্যাপারে বা সাধারণ মানুষের কিছু অভিযোগ রয়েছে, তার মধ্যে একটি অভিযোগ হচ্ছে এই খুন খারাপির ক্ষেত্রে চাঁদাবাজি একটি বড় রকম অভিযোগ, এবং তারা বলছেন যে এখানে বিএনপির, এর আগে আওয়ামী লীগের যারা ছত্রছায় সেটি হতো, এখন বিএনপির নেতাদের মাধ্যমে হচ্ছে। আরেকটি হচ্ছে মামলা বাণিজ্যর ব্যাপারে এখানে এসেছে যে 5 আগস্ট পরবর্তী সময়ে যারা এখানে আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে, এবং তারা হয়তো অনেক ক্ষেত্রে জানেনি না যে কারা মামলা করেছেন, কিন্তু এই মামলাতে একটা বড় ধরনের লেনদেনও হচ্ছে। বিএনপির এই ব্যাপারে অবস্থান। ধন্যবাদ। এই যে চাঁদাবাজির কথা বলছেন, এটি একটা বায়ুবীয় কথা। চাঁদাবাজির সুযোগ বুঝে সবাই করে। যে প্রশাসন যদি এখন এইটা না থাকে, তো আমাদের তো কোনো কথা মানে দল হিসেবে আপনাদের সহযোগিতা করার আমাদের যদি প্রশাসন সহযোগিতা চায় এবং চাঁদাবাজি যেখানে হচ্ছে তারা যদি বলে, আমরা তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক আমরা ব্যবস্থা নিতে রাজি রয়েছি। আমরা তো কয়েকদিন আগে দেখলাম একটা দলের কিছু সদস্য মামলা করে ফেসবুকে দিয়েছে, এবং কারা আমি এখন বলতে চাই না এখানে। আমরা যদি এখানে কেউ থাকি, আমরা দেখছি কয়েকদিন আগেই মামলা দিয়ে ফেসবুকে দিয়েছেন যে এই মামলা হচ্ছে। আমি এসপি সাহেব, ওসি সাহেবকে বললাম, এগুলো কি ভাই, আমরা মামলা নিয়ে আবার ফেসবুকে দিচ্ছেন, ব্যাপারটা কি, চাঁদাবাজি নাকি? এগুলো বন্ধ করেন, এগুলো মামলা বন্ধ করেন। এই যে মামলার ব্যবসা হচ্ছে, বাণিজ্য হচ্ছে, কারা করছে, এটি আমার মনে হয় প্রশাসনকে এই ব্যাপারে হাতিয়ে দেখা উচিত। বিএনপির কথার সাথে কাজের মিল রাখতে চায়। বিগত দিনে বিএনপি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল বগুড়ায়, আপনারা দেখেছেন ব্যাপক উন্নয়ন হয়েছে। জামাত ইসলাম এই বিষয়ে কি ধরনের ভূমিকা পালন করছে, এবং মামলা বাণিজ্যের ব্যাপারেও জামাতের সংশ্লিষ্টতার বিষয়ে অভিযোগ আমরা পেয়েছি যখন আমরা কাজ করছিলাম। অনেকে বলছে যে এখানে বড় অঙ্কের একটা লেনদেনও হচ্ছে। জামাতের অবস্থান কি এই বিষয়ে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা উক্তি আছে, আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর পলিটিশিয়ান। উনি সোকল রাজনীতিবিদদের জন্য বলেছিলেন, আমি এই রাজনীতিবিদদের রাজনীতিতে কঠিন করে দেব। যদিও তিনি আল্লাহ তাকে বেশি দিন বেঁচে রাখে নাই, তারা জান্নাতবাসী করুক। তো দেখা গেছে যে তিনি যে কন্টিনিউশনটা রাখতে চেয়েছিলেন সেটা পরবর্তীতে বাংলাদেশকে ধরে রাখতে পারে নাই, কারণ বাংলাদেশ কিন্তু বেশিরভাগ সময়ে সোকল রাজনীতিবিদদের নেতৃত্বে ছিল। বাট জুলাইয়ের মধ্য দিয়ে একটা পরিবর্তন আসছে। যে কোশ্চেনটা আসছে এই বগুড়ার মামলা সংক্রান্ত, আমার কাছে মনে হয় না জামাত ইসলাম এ ধরনের দে হ্যাভ এন এনগেজমেন্ট অ্যাবাউট দিস কাইন্ডস অফ অ্যাক্টিভিটিস। এই ক্ষেত্রে যদি আমাদের বড় রাজনৈতিক দল যারা আছে, বিএনপি, জামাত, তারা যদি যথাযথ ভূমিকা না রাখতে পারে, এটি আমাদের ব্যর্থতা।
আমার ভুল স্বীকার করতে আমার কোনো সমস্যা নেই। এটা যদি আমরা যতভাবে না রাখতে পারি এটা আমাদের ব্যর্থতা। আমি বিএনপি হই, জামাত হই, যে হই না কেন, আমার উচিত আমি যদি বড় দল হই অবশ্যই আমাকে সেই ভূমিকা রাখতে হবে। যেটা আপনাকে আর একটা প্রশ্ন আমি এই জায়গায় করতে চাই। আপনি তো বগুড়া 4 কাহালু এবং নন্দীগ্রাম আসন থেকেই এবার সংসদ সদস্য প্রার্থী। আপনার এলাকায় মানে আপনার আসনে কি অবস্থা দেখেন? এটা তো আমরা বগুড়ার সামগ্রিক চিত্র নিয়ে কথা বলছি। আপনার আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির কি অবস্থা? এই এলাকার রাস্তাঘাটগুলো 2025 সালে এসেও এমন অবস্থা যে এই গত 2 সপ্তাহ আগেও থালতামাজ গ্রামে নিমাইদিঘিতে একজন প্রাথমিক স্কুলের সাবেক প্রধান শিক্ষককে তক্তাতে করে হসপিটাল নিতে হয়েছে। রাস্তার এত খারাপ অবস্থা, সেখানে একটা সাইকেল চলার মতো অবস্থা নাই। এখানকার প্রতিদিন দেখা যাচ্ছে স্থানীয় কিছু পলিটিক্যাল নেতার অধীনে থাকা কিশোর গ্যাংদের হাতে প্রতিনিয়ত এই যে ডিপ টয় বলে মিটারগুলো প্রতিদিন চুরি হচ্ছে। এটা তারা ডিমান্ড করছে 30,000 টাকা চাঁদা দেন, যদি না দেয় দেখা যাচ্ছে তার 1 সপ্তাহ পর তার মিটার চুরি হয়ে যাচ্ছে। এরপর বিকাশে টাকা দেয়, সেটা আবার ফেরত নিয়ে আসতে হচ্ছে। বাজার করছে, কারা করছে এই ধরনের? অবশ্যই এখানে পলিটিক্যাল এঙ্গেজমেন্ট আছে। আই ডোন্ট ওয়ান্ট টু মেনশন এনি পলিটিক্যাল নেম, আমি এটা মেনশন করতে চাই না। এটা রাজনৈতিক ছত্রছায়া ঘটছে, অফকোর্স পলিটিক্যাল ছত্রছায়া এগুলো হচ্ছে। রেজিস্টার অফিসের যে সংগঠনগুলো আছে প্রতিদিন 2 লাখ 3 লাখ 4 লাখ করে সাধারণ মানুষের কাছে এক্সট্রা চাঁদা নিচ্ছে। আপনার যার ফাইন আছে, এই ফাইনের বাহিরে গিয়ে সরকার এই ফির বাইরে এক্সট্রা টাকা দিচ্ছে। টাকা কে পাচ্ছে? গুটি কয় হাতে কয় ব্যক্তি। আমাদের হাজার হাজার পুকুর আছে কাহালু নন্দী গ্রামের, এই খাস পুকুরগুলো হাতে কোনো কয়েকটা মানুষের নিয়ন্ত্রণ রয়েছে। এই বগুড়া শহরের এক সময় যারা খুনের সাথে জড়িত ছিল তারা একটা রাজনৈতিক দলের বেশিরভাগ অঙ্গ সংগঠন নেতাকর্মী ছিল। 5 আগস্টের পরে তো আমরা বলছি ব্যাপক পরিবর্তন হয়েছে বাংলাদেশের, কিন্তু জামাতের যিনি নেতা তার আসনের ব্যাপারে চাঁদাবাজি, টেন্ডারবাজি বা গরু চুরি এই ধরনের যে মানে ঘটনাগুলো বললো, এর আগের সময় তো আগের সরকার করেছে, তার তত্ত্বাবধানে হয়েছে বা তার যে আন্ডারে হয়েছে সেটি হয়েছে। এখন এগুলো তাহলে বন্ধ হচ্ছে না কেন? তাহলে মানে নাকি আপনারাও এনসিপি হিসেবে সরকারের তরফ থেকে এটি বন্ধ করতে না পারার দায় আপনাদেরও কিনা, নাকি আপনারাও এখান থেকে উপকার পান বা সুবিধা ভোগ করেন কিনা? 24-এর বিপ্লবে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যখন আন্দোলন করেছি তখন কোনো বিভেদ ছিল না। আজকে আমি যখন গণতন্ত্র চর্চা করতে যাচ্ছি তখন যদি এভাবে আমাকে বাকরুদ্ধ করার চেষ্টা করা হয় তাহলে আসলে কিভাবে এই চাঁদাবাজি বলেন বা দুর্নীতি বলেন, এই যে অন্যায় অনিয়মগুলো এগুলো আসলে কিভাবে বন্ধ করা সম্ভব? যেহেতু যারা দাবি করেন যে তারা বৃহৎ দল, তাহলে যদি তারা বৃহৎ দল হয়ে থাকেন তাহলে এই জায়গা থেকে সবচেয়ে বড় তাদেরই কিন্তু অবদান রাখতে হবে। বড় দল হিসেবে আপনাদের এটি কেমন লাগে, মানে এই ধরনের অভিযোগগুলোর ক্ষেত্রে, বা আপনাদের অবস্থান কি যদি একটু বলেন? নাগরিকের একটি দায়বদ্ধতা থেকে আমরা বলতে চাই যে আমাদের সকলের দায়বদ্ধতা রয়েছে এই সমাজকে কলুষমুক্ত করা, সমাজকে চাঁদামুক্ত করা, সমাজকে সন্ত্রাসমুক্ত করা। সেখানে আমাদের সকল দলকে অঙ্গীকারবদ্ধ হতে পারে। এখন এক দল যদি আর এক দলের উপরে আমরা এই রকমের দোষারোপ করতেই থাকি, ব্লেম গেম খেলতেই থাকি, তাহলে কিন্তু এটা বন্ধ হবে না। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে সবাইকে। আমরা আবার দর্শকদের কাছে আসতে চাই। আমরা বিএনপি 17 বছর বাংলাদেশের এমন কোনো গ্রামগঞ্জ উপজেলা নাই যেখানে বিএনপির নেতাকর্মী নির্যাতিত হয়নি। আমরা প্রশ্ন রাখতে চাই, আমরা 17 বছর গণতন্ত্র রক্ষার জন্য, নির্বাচনের জন্য কি আমরা আন্দোলন করেছি কি করিনি? আরেকটি প্রশ্ন নিব এই সেশনে আমরা, এরপরে আবারও ফিরবো। যে আপনার নাম এবং কাকে প্রশ্ন করতে চান? আমি প্রথমেই বিএনপির যিনি সভাপতি রয়েছেন, সুযোগ্য সভাপতি, তার কাছে প্রশ্ন রাখতে চাই। কিন্তু আমাদের উদ্বেগ হচ্ছে যে বগুড়া আগামীর গোপালগঞ্জ হবে কি না। প্রশ্নটা এই জন্য করলাম যে আমরা এতদিন নির্যাতিত ছিলাম, আমাদেরকে হলে যখন ছাত্রলীগ ধরতো বাড়ি বগুড়ায় সিট দেওয়া যাবে না। আমরা চাই যে বিএনপির যে উদার রাজনীতি সেটা গোপালগঞ্জের ছাত্রকে তার অধিকার ফিরিয়ে দেখ, সেখানে যাতে নির্যাতন না হয়। এদিকে আরেকজনের প্রশ্ন নিতে চাই। আমার প্রশ্ন হচ্ছে ডাক্তার ফয়সাল পারভেজের কাছে, তিনি যদি পার্লামেন্টের প্রতিনিধি হয়ে যান তাহলে তার ভূমিকা কি হবে এটা আমরা জানতে চাই। জি, ধন্যবাদ আপনাকে। আমি কোথায় যে এই 16-17 বছরের যে আন্দোলন শুধুমাত্র ভোটের জন্য আন্দোলন কিনা, আপনার কাছে প্রথমে আপনাকে দিয়ে শুরু করতে চাই। যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান ভাই যে প্রশ্নটি করেছেন যে বিএনপি কি ভোটের জন্য আন্দোলন করেছে কিনা, বিএনপি কি আন্দোলন করেছে কিনা, অবশ্যই বিএনপি আন্দোলন করেছে। এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা আন্দোলন শুরু করেছে তারা তো এই জুলাই আন্দোলনের থেকে তাদের মূলত উত্থান, কিন্তু তার পূর্ব পর্যন্ত আমি নিজে তো দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন করেছি সারা দেশে। আমি তো আমার পূর্ববর্তী বক্তব্যে তো আমি বলেছি যে সারা মাঠ খেলেছে কিন্তু বিএনপি, কিন্তু শেষ পর্যন্ত গোল স্কোর করতে পারেনি। সেই গোলটি আমাদের করতে হয়েছে। আমি মোটেও বিএনপির অবদানকে অস্বীকার করিনি। বিএনপির জেলা সভাপতির কাছে আসতে চাই। বগুড়া কি তাহলে যদি বিএনপি সরকার গঠন করে আগামী দিনের গোপালগঞ্জ কি বগুড়া হবে? বিএনপি সারা বাংলাদেশে উন্নয়ন বিশ্বাস করে বিদায়
এখনও অনেকে বলে যে বিএনপি ক্ষমতায় থাকতে আরও কাজ করা উচিত ছিল, আরও কাজ করা উচিত ছিল। বিএনপি সবার মানবতার রাজনীতি করে, আমরা সাম্য মানবতা দিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। বিএনপি বগুড়া গোপালগঞ্জ হতে দিবেন না, এটি আসলে বিএনপি জেলা সভাপতি বলছেন। আমি একটু সুজনের সাধারণ সম্পাদকের কাছে আসতে চাই, সমস্যাগুলো নিয়ে আপনি কি বলবেন? এই যে যারা প্রতিনিধি রয়েছে তাদের ব্যাপারে আপনার কি বলার আছে? সমস্যা আমাদের নিজেদেরই সমস্যা আমি মনে করি, কারণ আমরা নিজেদের মনটাকে পরিষ্কার করতে পারিনি, তো আমরা রাস্তাঘাট কীভাবে পরিষ্কার করব? এখন কথা হচ্ছে আজকে রাজনীতিবিদদের বা যারা এখানে আমরা বসেছি তাদেরকেও আমরা একত্র করতে পারতেছি না। তো আমরা এই বগুড়ার সমস্যার সমাধানগুলো কীভাবে করব? আমরা মনে করি এই গুণগত পরিবর্তন এত কিছুর পরেও আমরা একটা ভোট ব্যবস্থায় ফিরে আসতে পারিনি। তা আপনি রাস্তাঘাট কী দিয়ে ঠিক করবেন? এইগুলো ঠিক করতে গেলে আমাদেরকে গুণগত পরিবর্তন করতে হবে, রাজনীতিবিদ তাদের স্বার্থকে ত্যাগ করতে হবে। আসলে আমরা ওই জায়গাটাই নাই। এখন আপনি যদি বলেন যে আমি একটা রাস্তা আসতে পারছি না, যে এখানে ওখানে কোনো না কোনোভাবে রাস্তাকে দখল দায়িত্ব কারো না কারো আন্ডারে আসে, এগুলোও একটা সমস্যা প্রতিনিয়তই প্রত্যেকটা জায়গায় মেন শহরে রয়েছে। তো এখান থেকে আমাদেরকে রাজনীতির চিন্তাভাবনার ঊর্ধ্বে আগে আমাদেরকে ভাবতে হবে দেশটাকে। শুধু নির্বাচন করলেই যে একটা সমস্যার সমাধান হয়ে যাবে এটা একটা অ্যাডহক বেসিস একটা বিষয়। আমরা এখন সিদ্ধান্ত আসতে পারতেছি, দলীয়রা বলতেছে যে আগামীতে নির্বাচন আদৌ হবে কিনা এটা ব্যাপারে আমি নিজেও সন্দিহান। মজ্জাগত জায়গায় মানসিকতায় পরিবর্তন করতে হবে। আমি এই প্রশ্নটি একটু জনাব রানুর কাছে আসতে চাই যে আপনি তো সাংবাদিকতা করেন দীর্ঘদিন ধরে, এই যে যারা এখানে প্রতিনিধি আছে তাদের সাথে আপনার চলাফেরা আছে, আপনি জানেন তাদের ব্যাপারে কথা বলেছেন, ইন্টারভিউ করেছেন, রিপোর্ট করেছেন, সাধারণ মানুষের সাথে আপনি মেশেন। জনাব তুহিন যেটি বলছিলেন যে রাজনৈতিক নেতাদের মধ্যে যে পরিবর্তন, গুণগত পরিবর্তন, সেটি এখনও পর্যন্ত আমরা নিয়ে আসতে পারছি না। আপনি এই বিষয়টিতে কি বলবেন এবং গণমানুষের ভাবনা কি আসলেই নির্বাচন তারা চাচ্ছে কিনা, বা 2 মাস পরে যেটি বললেন সেটি হলে ভালো হয় কিনা, সার্বিকভাবে আপনার মতামত যদি একটু বলেন। জনগণের প্রয়োজনে সকল রাজনৈতিক দলকে কিন্তু তাদের চিন্তা চেতনাকে পরিবর্তন করতে হবে। তাদেরকে কিন্তু সকল দলকেই জনমুখী তাদের চিন্তা চেতনা নিয়ে আসতে হবে। বিএনপি যখন 237 জনকে এই জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীর ঘোষণা করলো, তারপর থেকে কিন্তু সারা বাংলাদেশে নির্বাচন হাওয়া শুরু হয়ে গেছে আর কি। শেষ সেশনে আর 3টি প্রশ্ন নিব, এরপরে আমরা আজকের জন্য এই অনুষ্ঠানটি শেষ করব। প্রথমত আমার প্রশ্ন সেটি হচ্ছে যে আপনাদের জেলা ইউনিট রয়েছে, শহর ইউনিট রয়েছে, তো আজকের এই প্রোগ্রামে আপনাদের জেলা এবং শহর ইউনিট বাদ দিয়ে আপনি কেন? একেবারে শেষ প্রশ্নটা এই দিক থেকে নিব, আপনারা একজন, যে কোনো একজন, ঠিক আছে? ওকে, জি। রোজা আর পূজার এপিট আর আউপিট, এটার অর্থ একটু ব্যাখ্যা করবেন। আমরা শেষ প্রশ্ন একেবারে আজকের অনুষ্ঠানের জন্য, জি। আমরা কি আবার সেই স্বৈরাচারের ভিতর থেকে যারা স্বৈরাচারকে লালন করছে, পালন করছে, প্রতিষ্ঠিত করছে, তাদেরকে প্রশ্রয় দিয়ে এই দেশের যে 24-এর আন্দোলন হয়েছে তাদের সাথে প্রতারণা করতেছি কিনা? জামাতের যিনি নেতা তার কাছ থেকে আসতে চাই। কয়েকটি প্রশ্ন করা হচ্ছে খেলাফতের বিষয়ে। হ্যাঁ, তার মধ্যে প্রথম আমি যে প্রশ্নটি করতে চাই, এখানে যেহেতু বিএনপির জেলা সভাপতি এসছেন, জামাতের সদরের কোনো নেতৃত্ববৃন্দ এখানে আসেন নেই, কারণ আপনি কেন আসছেন সেই প্রশ্নটি এসেছে, এটি যদি বলেন। জামাত ক্ষমতায় আসলে জামাতের মতো দলে আসলে জাতিরাষ্ট্রের জন্মের পর থেকে বিশ্বব্যাপী ইউনাইটেড খেলাফার আর কোনো সুযোগ নাই, এটা বিশ্বাস, কারণ প্রতিটা রাষ্ট্রে একটা আলাদা সীমানা তৈরি হয়েছে, এটা ইউনিভার্সাল ট্রুথ, এটা আমাদের মানতে হবে। সেকেন্ডলি, জামাতের মতো দলগুলো ক্ষমতায় আসলে কেমন হবে সেটা আপনি যদি দেখেন, সিকম্যান অফ ইউরোপকে তো তুরস্কের দিকে তাকান, সেখানে এর দোকানটা কীভাবে চেঞ্জ করেছে। আপনি যদি মালয়েশিয়ার দিকে তাকান, সেখানে আনোয়ার ইব্রাহিম এবং মাহাতিরের মতো নেতৃত্বে কীভাবে চেঞ্জ করেছে। জামাত উইল চেঞ্জ দ্যাট দিস নেশন লাইক দ্যাম ইনশাআল্লাহ। সেকেন্ডলি, যে বিষয়টা আমি বলতে চাই, ডেমোক্রেসি অ্যান্ড খেলাফা, অফকোর্স আমরা একটা ইনক্লুসিভ রাজনীতির দিকে এগিয়ে যাব। যে রাষ্ট্র হবে সে রাষ্ট্র জামাত ইসলামের হবে না, সেটা হবে দলমত ধর্ম নির্বিশেষে সকল একটি রাষ্ট্র হবে। অ্যান্ড উই হ্যাভ স্টার্টেড দ্যাট এক্সাম্পল ফ্রম ডাকসু, রাকসু, চাকসু অ্যান্ড এভরিহোয়ার। আসলে আমার যেটা স্ট্যাটাস দলীয়ভাবে সেটা হলো আমি ইপসুর সেক্রেটারি জেনারেল। ইপসু হলো গোটা দুনিয়াতে যত ছাত্র সংগঠন আছে, ছাত্র শিবিরের মতো আমি তার মহাসচিব। এটি জাতিসংঘের 21 সদস্য। এর সেক্রেটারি জেনারেল আমাদের সংগঠনের ইন্টারনালি আনঅফিসিয়ালি দ্যাট স্ট্যাটাস যে কোনো লোকাল ডিস্ট্রিক্ট সিটি চাইতে বড়। স্বাভাবিকভাবে আপনারা জানেন 4 মাস আগে আমি দেশের বাইরে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করতাম, একটা সরকারি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলাম। আমাকে ডাক্তার শফিকুর রহমান বলার সঙ্গে সঙ্গে আমি রিজাইন দিয়ে কাহালো নন্দী গ্রামের মানুষের সাথে লেগে আছি। সো ফর দিস রিজন
যখন আমার পক্ষ থেকে মিডিয়া যখন জানানো হয়েছে, আমাকে জেলা জামাতের পক্ষ থেকে বলা হয়েছে ইউ উইল রিপ্রেজেন্ট দিস প্রোগ্রাম অন বিহাফ অফ জামাত ইসলামী বগুড়া ডিস্ট্রিক্ট। সো আমি তাদের পক্ষ থেকে এসেছি। রোজা এবং পূজা, শিশির মোহাম্মদ মনিরের বক্তব্য। হ্যাঁ, শিশির ভাইয়ের যে বিষয়টা একটা বলেছেন, সম্ভবত সুনামগঞ্জে দিরাইশাল্লাহ এমন একটি এলাকা, আমি যতটুকু জানি এখানে অ্যারাউন্ড মোর দ্যান 40% এখানে হিন্দু রয়েছে। এমন একটি এলাকা যেখানে সুরঞ্জিত সেনগুপ্ত নামে একজন অনেক বছর এমপি ছিলেন। তো এটার শিশির ভাই সম্ভবত একটা ক্লারিফিকেশন দিয়েছে, এটা ব্যাখ্যা দিয়েছে। তিনি বলেছেন যে আমি একটা কবিতা বলেছিলাম, কবির নামটা সম্ভবত কবি নজরুল হবে, মোরা এক বিনতে দুইটি কুসুম, হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এই কবিতার এক্সাম্পলে সম্ভবত তিনি বলেছিলেন আমরা মুসলমানদের রোজা আছে, তাদের জন্য পূজা আছে, এরকম কোনো একটা এক্সাম্পল হবে। বাট আমি যতটুকু জানি এটা কাটসাট করে মিডিয়াতে আসার কারণে প্রবলেমটা লেগেছে। বাট ওনার এটার পক্ষে বিপক্ষে কোনো বিষয় না। আমি মনে করি যদি সে শুধুমাত্র এটাকে তার বক্তব্যকে ক্লিয়ারিফাই করার জন্য বলে থাকে তাহলে হয়তো ভুল বলছে, বাট তার ফুল বক্তব্য যদি শোনেন আমার কাছে মনে হয় কিছুটা হলে ক্লিয়ার হবে। যে ধন্যবাদ। আমি একটু এনসিপি নেতার কাছে আসতে চাই। একটু প্রশ্ন এসেছে, আওয়ামী লীগ যেভাবে মুক্তিযুদ্ধকে নিজেদের পকেটে ঢুকিয়েছে, জুলাই বিপ্লবকে এনসিপিও ঠিক একই রকমভাবে পকেটে ঢুকিয়েছে কিনা, এই প্রশ্নটিতে আপনি কি উত্তর দেবেন? ধন্যবাদ। আওয়ামী লীগ ৭১-এর যুদ্ধ নিয়ে যতই ষড়যন্ত্র করুক, যতই তাদের একক সম্পত্তি হিসেবে প্রচার করার চেষ্টা করুক না কেন, কিন্তু মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান এটি কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। তেমনিভাবে বিএনপি যতই আন্দোলন করুক না কেন, এই ২৪-এর আন্দোলনের এক দফার ঘোষক যে নাহিদ ইসলাম, সেটিও কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। বিএনপি জেলা সভাপতির কাছে আসতে চাই, একেবারে শেষ প্রশ্ন করতে চাই এবং সংক্ষেপে যদি আমরা জানতে চাই যে জাতীয় পার্টির পুনর্বাসনের ব্যাপারে একজন প্রশ্ন করেছেন, বলা হচ্ছে যে জাতীয় পার্টির পুনর্বাসন করা হচ্ছে কিনা বা রাজনৈতিক দলগুলো সেটি করছে কিনা। অনেক দলই অনেক লোককে নিয়েছে, অনেক জায়গায় তার আশ্রয় নিচ্ছে, সেটা জাতীয় পার্টি হোক আওয়ামী লীগ হোক, অনেক জায়গায় কিন্তু অবস্থান নিচ্ছেন। এটা পেপার পত্রিকা সবাই জানেন এই ব্যাপারটি। আরেকটা জিনিস হলো এই যে বিগত দিনে আমরা 16 বছর ক্ষমতায় ছিলাম না, অনেকে বলেছেন আমরা ক্ষমতায় কেন থাকতে পারিনি, কারণ বাংলাদেশে ভোটের কালচারটাই নষ্ট হয়ে গেছিলো, ধ্বংস হয়ে গেছিলো, জবাবদিহিতা নষ্ট হয়ে গেছিলো। যদি আপনার জবাবদিহিতা থাকতো, যদি ভোটের রাজনীতি থাকতো, তাহলে কিন্তু হতো না। আমরা সেই জায়গায় যেতে চাই যে আমরা জবাবদিহিতার জায়গায় যেতে চাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের অনুষ্ঠানটা শেষ করতে হবে। আমরা এতক্ষণ ধরে কথা বলছিলাম বগুড়ার যে সমস্যাগুলো নিয়ে, সেই সমস্যাগুলো নিয়ে, এবং একই সাথে বগুড়ার যারা জনপ্রতিনিধি রয়েছেন তারাও আমাদের সঙ্গে ছিলেন, এবং এই যে যাদের আওয়াজ শুনছিলেন অর্থাৎ বগুড়ার যে নাগরিক সমাজ, তারাও এখানে আমাদের সাথে ছিলেন। এবং সব শেষ মিলে যে কথাগুলো হচ্ছিল, তার মূল কথা হচ্ছে গত 16 বছর থেকে বগুড়া যে বৈষম্য শিকার হয়েছে, সেই বৈষম্যকে কাটিয়ে বগুড়া নতুন করে প্রাণ ফিরে পাবে। আবার একই রকমভাবে কথা এসেছে এই বগুড়া যেন পরবর্তীতে গোপালগঞ্জ না হয়ে যায়, সেই ব্যাপারে কিন্তু এই রাজনীতিবিদদের এক থাকতে হবে এবং একতাবদ্ধ থাকতে হবে। এই ছিল আজকের আয়োজন। দেখা হবে 26-এর নির্বাচন নিয়ে নতুন কোনো জেলায়। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুদ্ধ থাকবেন। শুভ সন্ধ্যা।